ক্লাস 9 এর নতুন একটা অধ্যায় কার্যক্ষমতা শক্তি আজকে আমরা স্টার্ট করছি। তাহলে দেখো খুব ভালো অধ্যায়, খুবই একটা সোজা অধ্যায়। তাহলে প্রথমে আমরা জানবো যে কার্য জিনিসটা কি। তাহলে যদি বলা হয় কার্য কি, তাহলে আমি উদাহরণ দিয়ে বলছি। ধরো একটা যে কোনো বস্তু আছে, এবার সেই বস্তুটার উপর আমরা যদি বল প্রয়োগ করি, তাহলে এই যে বস্তুটা আছে সেটার উপর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে কি হবে, বস্তুটা সরে যাবে, তাহলে বস্তুটা সরণ ঘটবে। তাহলে এটাই, যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বস্তুটি সরণ ঘটে, সেটা কার্য বলা হয়। এখন লিখেও না, একটু পরে আমরা লিখাবো। এবার তাহলে বোঝা গেল কার্য জিনিসটা, এটার উপর বল প্রয়োগ করলাম, যদি এটা সরণ ঘটে তাহলে সেটা কার্য হবে। আর যদি এটার সরণ না ঘটে, ধরো আমরা এই যে বোর্ডটা আছে এটাকে ধরো আমরা ঠেলছি, তাহলে কি এটা সরণ হবে না, বোর্ডটা যাবে না। তার মানে যদি সরণ যদি না হয়, তাহলে সেটাকে বলা হবে না, কার্য বলা হবে না। তাহলে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হবে এবং সেটা সরণ হবে, সেটাকে বলা হবে কার্য। এবার আমরা যে কার্যের যে মানটা আছে সেটা আমরা কিভাবে বার করতে হয় সেটা শিখবো, তারপর লিখাবো। এখন লিখে না, এবার দেখো, আগে বোঝো। তাহলে এবার কি হয়, কার্যের যে মানটা কিভাবে বার করতে পারবো। তাহলে দেখো, যে কার্যের যেটা আছে, কার্য ডাব্লু, ওটা যেটা আছে, ওটা মনে রাখবা, বল এবং যে সরণ আছে তার গুণফলের সাথে সমান আসে। এটা পরীক্ষা করে দেখা গেছে যে কার্যের যে মানটা আছে বল এবং সরণের গুণফলের সাথে সমান হয়। তার মানে যে কার্য আছে, কার্যটা হবে বল এবং সরণ যা আছে তার গুণফলের সাথে সমান। তাহলে বলের সঙ্গে বল ইন্টু বল সমান ইন্টু সরণ। এবার দেখো, যে বল আছে সেটাকে ফোর্স এফ ধরা হয়, সরণটাকে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট আর। তাহলে ডাব্লিউ সমান আমরা কি পাবো, এফ ইন্টু ডি। তাহলে এইভাবে দেখো আমরা কার্যের মানটা বার করতে পারি, এটা সূত্র। এবার দেখো, তাহলে কার্য জিনিসটা আমি আবার বলছি, বললাম কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি বস্তুটি সরণ হয়, তাহলে বলা হয় যে সেই বস্তুটির মধ্যে কার্য হয়েছে। তো এটা আমি লিখে দিচ্ছি, লিখো। কোনো বস্তুতে বল প্রয়োগ করলে, কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি বস্তুটির বল প্রয়োগের ফলে সরণ ঘটে তাহলে তাকে ওই বস্তুর কার্য বলে। ঠিক আছে, এটা লিখো। এবার অতএব লিখবা কার্য সমান বল ইন্টু সরণ। তাহলে যে ডাব্লু সমান এফ ইন্টু ডি, এটা আমাদের সূত্র, এটা মনে রাখো, আবার অঙ্ক করাবো। তাহলে এখানে যে কার্য সমান বল ইন্টু সরণ পেলাম, তাহলে কার্য যেটা আছে মনে রাখবা, এটা একটা স্কেলার রাশি। এখানে দেখো কি আছে, বল আছে, সরণ আছে। এবার বল যেটা আছে সেটা একটা ভেক্টর রাশি, আবার যে সরণ আছে সরণটাও একটা ভেক্টর রাশি। কিন্তু যেহেতু কার্য একটা আলাদা রাশি, যেটার কোনো মান আছে কিন্তু কোনো দিক থাকে না, কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না, তার জন্য কার্য যেটা হবে স্কেলার রাশি। তাহলে লিখে নিবা তোমরা ভালোভাবে যে কার্য স্কেলার রাশি, একটা স্কেলার রাশি। তাহলে এটা বললাম। এবার নেক্সট দেখো, আমরা জানবো যে ডাব্লু সমান এফ ইন্টু ডি যেটা আছে এটা সম্পর্কে, দিয়ে এখানে আমরা কার্যের একক যেগুলো আছে বা মাত্রা যেগুলো আছে সেগুলো বার করব। তাহলে এখানে যে কার্য আছে, কার্য সমান কি হয়, বল ইন্টু সরণ। তাহলে কার্য যদি আমরা এককটা বার করি, তাহলে কি আসছে দেখো, এখানে আছে বল, তাহলে বলের একক কি হয়, নিউটন, অবশ্যই জানো। এখানে আছে সরণ, সরণের একক কি হয়, মিটার, তাহলে নিউটন ইন্টু মিটার, এটা হবে এসআই একক। আবার বা দেখো, নিউটন ইন্টু মিটার, এটা সংক্ষেপে মনে রাখবা, বিজ্ঞানী জুল দিয়েছিলেন, তার নামে রাখা হয়, এটা হয়েছিল জুল। তাহলে বল সমান কার্য ইন্টু সময়, কার্য ইন্টু সরণ, তাহলে বল ইন্টু, এখানে আছে নিউটন মিটার, এটাকে সংক্ষেপে কি বলা হয়, জুল। আবার এটা এসআই এককে। এবার সিজিএসআই যদি বার করি, নিউটনের জায়গায় কি আসবে, ডাইন, মিটার জায়গায় আসবে সেন্টিমিটার, এটা হবে সিজিএস একক, এটাকে সংক্ষেপে বলা হয় আর্গ। তাহলে বললাম দেখো, যে কার্যের একক যেটা আছে নিউটন মিটার, এটা সংক্ষেপে মানে আমরা জাস্ট এমনি নর্মাল বলবো জুল, মানে জুল মানে এটা। যদি পরীক্ষায় পড়ে যে আর্গের সমতুল্য একক কি, লিখতে হবে ডাইন সেন্টিমিটার। তাহলে এগুলো দেখো আমরা যে কার্যর একক যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানলাম। এবার আমাদের আরো জানতে হবে যে জুল মানে কি, আর্গ মানে কি, তারপর জুল, 1 জুল সমান কত আর্গ হয়, এগুলো সম্পর্কে তো আমি বলছি, তোমরা দেখো। তাহলে যদি বলা হয় যে জুল জিনিসটা কি বা কাকে বলা হয়, তাহলে আমি বলছি। ধরো কোনো একটা বস্তু আছে, সেটার উপর যদি আমি 1 নিউটন বল প্রয়োগ করি, 1 নিউটন বল প্রয়োগ করলাম, দিয়ে সেটার ধরো 1 মিটার সরণ ঘটলো, তাহলে কোনো বস্তুতে 1 নিউটন বল প্রয়োগ করলে যদি সেটার 1 মিটার সরণ ঘটে, তাহলে যে পরিমাণ কার্য হবে তাকে বলা হবে 1 জুল কার্য। বোঝা গেল? তাহলে কোনো বস্তুর মধ্যে যদি আমরা
1 নিউটন বল প্রয়োগ করি, তার ফলে যদি 1 মিটার সরণ হয় তাহলে সেটাকে বলা হবে 1 জুল কার্য। আরেকটা আছে আর্গ, হ্যাঁ, তাহলে 1 জুল 1 আর্গ, তাহলে 1 আর্গ মানে কি, কোনো বস্তু ধরো একটা আছে, তাহলে সেটার উপর যদি আমরা 1 ডাইন বল প্রয়োগ করি দিয়ে সেটার 1 সেন্টিমিটার সরণ হয়, তাহলে 1 ডাইন বল প্রয়োগ করলাম, 1 সেন্টিমিটার সরণ ঘটলো, তাহলে যে পরিমাণ কার্য হলো সেটাকে বলা হবে 1 আর্গ কার্য। তাহলে তোমরা লিখো এটা 1 জুল। 1 জুল মানে বললাম কোনো বস্তুতে 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটির 1 মিটার সরণ ঘটে তাহলে সেই কার্যকে 1 জুল কার্য বলে। তাহলে সেই কার্যকে বলা হয় 1 জুল কার্য। ঠিক আছে, তাহলে জুলের যেটা আছে সেম আর্গটা সেম একই হবে। তো তোমরা একটু আমি বলছি, দেখো তোমরা ডবল করে লিখে নাও। তো ওটা হবে 1 ERG 1 আর্গ। 1 আর্গ কাকে বলা হয়, কোনো বস্তুতে 1 ডাইন, 1 DINE ডাইন বল প্রয়োগ করলে যদি বস্তুটির 1 সেন্টিমিটার সরণ হয় তাহলে সেই যে কার্য সেটাকে বলা হবে 1 আর্গ কার্য। তাহলে 1 জুল কার্য 1 আর্গ কার্য কি পরিমাণে হয় সেটা আমরা বললাম। আচ্ছা, যারা এখন পর্যন্ত ভিডিওটি লাইক করনি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমরা ক্লাস 7 থেকে 12 সব কিছু সায়েন্সের পড়াচ্ছি, তো অবশ্যই তার জন্য একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট এবার দেখো আমরা জানবো যে বলছিলাম 1 যে জুল আছে সেটা সমান আমরা কত পরিমাণে আর্গ হয় সেটা সম্পর্কে, মানে 1 জুলে কত আর্গ সেটা আমরা বার করব। আচ্ছা, তার আগে দেখো আর একটা জিনিস আছে, তো ওটা আগে লিখবা যেটা আমরা লিখছি। আমাদের কার্যের যে মাত্রা সেটা বার করা হলো না, তো আমি এদিকে লিখছি, তোমরা লিখে দেবা। তাহলে দেখো মাত্রা যেটা আছে বার করব। তাহলে আমরা কি দেখলাম, দেখো যে ডাব্লিউ সমান কি হয় এফ ইন্টু ডি, এটা হয়ে গেল আমাদের এটা সূত্র। এবার দেখো ডাব্লিউ সমান এফ মানে কি, এখানে আছে এফটা হচ্ছে প্রযুক্ত বল, তাহলে আমরা জানি কি হয় এফ সমান এম এ, তাহলে এফ সমান এম এ লিখলাম, ইন্টু আবার কি আছে এখানে ডি। আচ্ছা, তারপরে এবার দেখো এম এ যেটা আছে এম, এবার এ মানে ত্বরণের একক কি হয়, ত্বরণের মাত্রা কি হয়, দেখো যদি বলি ত্বরণ মানে কি বেগ বাই সময়, ভি বাই টি আশা করছি জানো, ইন্টু ডি। আবার দেখো এখানে এম আছে, তাহলে এবার এম ইন্টু ভি বাই টি, ভি মানে বেগ মানে আবার কি হয় ত্বরণ বাই সময়, তাহলে সময় আর একটা সময় আছে দিয়ে সময় হয়ে যাবে সময়ের স্কোয়ার ইন্টু ডি। যদি এটা না বুঝতে পারো আমাদের প্রথম চ্যাপ্টারে আছে মাত্রা নির্ণয় কিভাবে করতে হয়, সেটা চ্যাপ্টারগুলো দেখে নিবা। তাহলে এবার দেখো এম, তাহলে কি হবে ডি আছে, ডি ইন্টু ডি তার মানে ডি এর স্কোয়ার, আর বাই কত আছে, দেখো বাই আছে টি এর স্কোয়ার। এবার যদি আমরা মাত্রা লিখি, তাহলে কি আসবে, দেখো এখানে আছে এম মানে ভর, তাহলে ভরের মাত্রা মাস এম হয়। ডিস্টেন্স মানে কি দূরত্বের মাত্রা কি হয় এল, তাহলে এল এর স্কোয়ার। আর এখানে যে টি টাইম মানে টি, আর এটা উপরে যাবে টি টু দি পাওয়ার -2। যদি না বুঝতে পারো প্রথম চ্যাপ্টারে দেখবা। তাহলে মাত্রা সমান এম এল টি স্কোয়ার টি -2, তাহলে আমরা কার্যের মাত্রা পেলাম, দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হয়ে গেল মাত্রা। নেক্সট এবার দেখো আমরা যেটা বলছিলাম জানবো যে কার্যের ক্ষেত্রে দেখো 1 জুল সমান কত আর্গ হয় সেটা। তাহলে আমরা জানি 1 জুল, আচ্ছা জুল মানে আমরা কি বললাম নিউটন ইন্টু মিটার। একটু আগে বললাম যে জুলের অপর নাম কি নিউটন মিটার। আর এই ক্ষেত্রে দেখো আমাদের কত এটা বার করতে হবে, আর্গ মানে কি হয় ডাইন সেন্টিমিটার, তাহলে এটা হলো ডাইন সেন্টিমিটার। এবার দেখো এখানে আছে 1 নিউটন মিটার। এবার আমরা জানি যে 1 নিউটনে কত ডাইন হয়, জানো তোমরা অবশ্যই 1 নিউটনে 10 টু দি পাওয়ার 5 ডাইন হয়। তাহলে এখানে 10 টু দি পাওয়ার 5 ইন্টু মিটার। আচ্ছা সরি, এটা আছে নিউটন মিটার, এটা হবে নিউটন মিটার। এবার এখানে আছে নিউটন, এখানে ডাইন, তাহলে 1 নিউটনে কত ডাইন 10 টু দি পাওয়ার 5 ডাইন। আচ্ছা, এবার সেন্টিমিটার আছে, 1 মিটারে কত সেন্টিমিটার জানো 100, এবার আছে আর ডাইন সেন্টিমিটার। দেখো এবার এখানে তাহলে 1 আছে নিউটন মিটার। এবার দেখো 1 নিউটন মিটার মানে কত হয় জুল, তাহলে 1 জুল সমান, দেখো 5টা শূন্য 10 টু দি পাওয়ার 5 আর 2টো শূন্য, কয়টা শূন্য হবে 7টা শূন্য, তাহলে 1 জুল সমান হবে 10 টু দি, এটা কি ডাইন সেন্টিমিটার মানে আর্গ, তাহলে 1 জুল সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে এটা আমরা প্রমাণ করলাম যে দেখো 1 জুলের যে পরিমাণ আছে সেটা হয়ে যায় 10 টু দি পাওয়ার 7 আর্গ। তো অবশ্যই এগুলো ভালোভাবে তোমরা লিখো। এই চ্যাপ্টার থেকে অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, তো আমি একটা অঙ্ক করছি, তোমরা অবশ্যই অঙ্কটি লিখো, বাদ দিও না। লিখো একটি বস্তুর ওপর
একটি বস্তুর ওপর 76 নিউটন বল প্রয়োগ করলে 76 নিউটন বল প্রয়োগ করলে 38 জুল কার্য হয়। 38 জুল কার্য হয়। ত্বরণ কত? একদম সোজা অঙ্ক দিলাম একটা। তাহলে দেখো, আমরা জানো তোমরা কি লিখতে হয়, প্রদত্ত মানে যেটা দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, প্রথমে বল, তাহলে বলকে আমরা কি ধরি, এফ। এফ কত দেওয়া আছে, 76 নিউটন। তারপর দেখো কার্যকে কি ধরা হয়, কার্য আছে ডাব্লু, কত দেওয়া আছে, 38 জুল। তারপরে এবার বলছে সরণটা কি ধরা হয়, ডি, এটা কত। তাহলে আমরা জানি, তোমরা কি লিখতে হবে, যে আমরা জানি এটা মানে লিখবা, আমরা জানি ডাব্লু সমান এফ ইন্টু ডি। কী বার করতে হবে আমাদের, দেখো ডি বার করতে হবে। তাহলে ডি যদি বার করি তাহলে ডিটা রাখবা, এবার দেখো এফটা গুণ আছে এদিকে এলে ভাগ হবে, তাহলে ডাব্লু বাই কী হয়ে যাবে, এফ। তাহলে দেখো ডাব্লু যেটা আছে সেটার মান কত দেওয়া আছে, 38, আর এফ যেটা আছে এটা কত দেওয়া আছে, 76, সমান কত হয়ে গেল, ডি। এবার দেখো ভালোভাবে 2 দিয়ে কাটবে, 38 2 গুণে 76 2, তাহলে অ্যান্সারটা আসছে দেখো 1/2, 1/2 সমান কত, ডি। তার মানে ডিটা আসছে 0.5। আচ্ছা, ডিস্টেন্সের একক কী হয়, মিটার, তাহলে 0.5 মিটার। তো অবশ্যই দেখো অঙ্কটা তোমরা লিখো, একটা অঙ্ক করালাম। নেক্সট এবার আমরা জানবো কার্যের দুটো ভাগ আছে সেগুলো সম্পর্কে। তাহলে দেখো যে কার্য আছে সেটা আবার 2 ভাগে ভাগ করা হবে, তো সেটা সম্পর্কে আমরা জানবো। একটাকে বলা হবে দেখো বলের পক্ষে কার্য, তোমরা লিখো। আর একটাকে বলা হবে বলের বিপক্ষে কার্য। তাহলে 2 প্রকার কার্য সেটা সম্পর্কে জানবে, একটা হবে বলের পক্ষে আর একটা বলের বিপক্ষে। এটার মানে কি, দেখো নামেই আছে লেখা। তো বলের পক্ষে কার্য মানে কি, ধরো কোনো একটা বল প্রযুক্ত হচ্ছে, আমি বস্তুর একটা উদাহরণ দিয়ে বলছি। ধরো একটা কোনো জিনিস আকাশ থেকে নিচে পড়ছে, এবার আকাশ থেকে নিচে পড়ছে, এবার তুমি কি করলা, সেটাকে আরও জোরে ধরে এভাবে মেরে দিলা, তাহলে কি হবে, ওই যে বস্তুটা আছে আরও বেশি জোরে স্পিডে পড়তে থাকবে। তাহলে কোনো একটা জিনিস পড়ছে, সেটা যদি আরও সেই একই বল প্রয়োগ করা হয় তাহলে সেটার যে বেগটা আছে আরও বেশি হয়ে যাবে। তার মানে দেখো একটা বল ছিল, তার পক্ষে আবার তোমরা কার্য করলাম, মানে আরও বলটাকে আরও বাড়িয়ে দিলাম। তাহলে এরকম যখন হবে, মানে কোনো একটা যদি বস্তু আছে, সেই বস্তুটার উপর বল প্রয়োগ করলে যে প্রয়োগ বিন্দু সরণ আছে, যদি সেই প্রযুক্ত বলের অভিমুখে হয়, মানে একই দিকে হয়, যেদিকে যাচ্ছিল সেদিকেই যদি হয়ে যায়, তাহলে সেটাকে বলা হবে বলের সপক্ষে বা বলের পক্ষে কার্য। ঠিক আছে, এটা হয়ে যাবে বলের যে পক্ষে, এটা হবে কার্য। আচ্ছা, আর একটা আছে দেখো, যে বলের বিপক্ষে কার্য। এটা বুঝতেই পারছো, কোনো একটা জিনিস ধরো তুমি একটা ছাদের মধ্যে কোনো একটা জিনিস উঠে নিয়ে যাচ্ছ, তাহলে সেটা যখন নিয়ে যাবা তখন তার উপর যে বলটা ক্রিয়াশীল হবে, সেটা দেখো পৃথিবী নিচের দিকে, জানো যে কোনো জিনিস নিচের দিকে যায়, তাহলে নিচের দিকে বল প্রযুক্ত হচ্ছে, কিন্তু যাচ্ছ তুমি ওপর দিকে, তার মানে যেদিকে বল প্রযুক্ত হচ্ছে তার বিপরীত দিকে নিয়ে যাচ্ছ। তাহলে এইভাবে যখন একদিকে বল প্রয়োগ হবে আর বিপরীত দিকে তার সরণটা হবে, বিপরীত দিকে জিনিসটা যাবে, সেটাকে বলা হবে তার বলের বিপক্ষে কার্য। তাহলে বোঝা গেল। আবার বলছে লাস্ট, যখন কোনো একটা জিনিস যাবে বা সেদিকেই যদি বলটা প্রযুক্ত হয়, যেদিকে বল আছে সেদিকেই যদি প্রযুক্ত হয়, তাহলে সেটা হবে বলের পক্ষে কার্য। আর যদি একটা বস্তুর বল আছে, তার বিপরীত দিকে যদি বস্তুটা যায়, উল্টো দিকে, তাহলে সেই যেটা হবে সেটা হবে বলের বিপক্ষে কার্য। তাহলে এগুলো লিখো। প্রথমে আছে বলের সপক্ষে কার্য, এখানে তোমরা এটা কাকে বলে বা কি হয় জিনিসটা এটা লিখো। কোনো বস্তুতে প্রযুক্ত বলের অভিমুখ যদি বস্তুটির প্রয়োগ বিন্দু মানে যেখানে বল প্রযুক্ত হয়েছে, প্রয়োগ বিন্দুর সরণের দিকে হয়, মানে অভিমুখটা সরণের দিকে হয়, তাহলে সেই কার্যকে বলের সাপেক্ষে কার্য বলে, বলের পক্ষে বা সপক্ষে কার্য বলে। তাহলে বললাম এটা দেখো, কোনো বস্তুতে প্রযুক্ত বলের অভিমুখ, যে প্রযুক্ত বলের অভিমুখ আছে যেটা প্রয়োগ বিন্দু সরণের দিকে হয়, মানে একই দিকে হয়, তাহলে সেই কার্যটা হবে বলের সপক্ষে বা বলের পক্ষে কার্য। আর একটা পয়েন্ট তোমরা এখানে ভালোভাবে লিখো, এটা হয়ে গেল। এবার তোমরা এখানে লিখবা বলের বিপক্ষে কার্য, তোমরা সবাই লিখো বলের বিপক্ষে কার্য। দিয়ে অ্যান্সারটা কি হবে লিখো, কোনো বস্তুতে প্রযুক্ত বলের অভিমুখ যদি বস্তুটির প্রয়োগ বিন্দুর সরণের বিপরীত দিকে হয়,
বা বিরুদ্ধে হয়, বিরুদ্ধে হয়, তাহলে সেই কার্যকে বলের বিপক্ষে কার্য বা বলের বিরুদ্ধে কার্য বলা হয়। তাহলে বলের বিপক্ষে কার্য বলে। তাহলে বোঝা গেল কোনো একটা জিনিস যাচ্ছে, কোনো একটা বল প্রযুক্ত হচ্ছে, তার বিপরীত দিকে যদি কোনো জিনিস যায়, সরণ ঘটে, তাহলে যে কার্য হবে সেটাকে বলা হবে বলের বিপক্ষে কার্য। বাকিগুলো পড়ছি তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমি ক্লাস 7 থেকে 12 সায়েন্সের সব কিছু পড়াচ্ছি, তো তার জন্য অবশ্যই পরে আবার কাজে লাগবে। অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি লাইক করে দাও। এবার আমরা জানবো যে কার্য দ্বারা যে বলটা প্রযুক্ত হয়, মানে যখন আমরা বল প্রয়োগ করি, সেই যে বলটা আছে আবার সেটা দুই ধরনের হতে পারে। একটাকে বলা হবে কার্যকর বল আর একটা হবে কার্যহীন বল। তো তোমাদের বইয়ে কার্যহীনটাই মনে আছে, তো আমি কার্যকর বল এবং কার্যহীন বল দুটোই বলছি। তাহলে কার্যকর বল মানে কি, ধরো কোনো বস্তুর ওপর আমরা বল প্রয়োগ করলাম, তাহলে বল প্রয়োগ করলে যদি বস্তুটা সরণ ঘটে, মানে কোনো বস্তুতে যদি আমরা বল প্রয়োগ করি এবং বস্তুটা সরণ ঘটে, তাহলে যে বলটা থাকবে ওই বলটাকে বলা হবে কার্যকর বল। মানে একটা ধরো বস্তু আছে, সেটাতে বল প্রয়োগ করলাম, তাহলে যেটা যদি সরে যায়, সেটা যদি সরণ হয়ে যায়, তাহলে যে পরিমাণ বলটা প্রয়োগ করলাম সেই বলটাকে বলা হবে কার্যকর বল। আর একটা দেখো যেটা আছে তোমাদের বইয়ে, কার্যহীন বল। তো এটা তোমরা লিখো যে কার্যহীন বল। এবারে কার্যহীন বলটা কি, এটা আমি উদাহরণ দিয়ে বলছি। ধর এই যে একটা কোনো জিনিস আছে, এবার এটার উপর যদি আমরা বল প্রয়োগ করি, দিয়ে ধরো কোনো একটা বড় জিনিস আছে, ধরো একটা বাস আছে, বাস। এবার যে বাসটা আছে তুমি যতই তুমি ঠেলো সেটাকে ঠেলতে পারবে না। তার মানে এখানে যে বলটা আছে, প্রযুক্ত বলটা আছে, ওটা ধরো আমি বললাম 100 নিউটন আছে। এবার ডাব্লিউ সমান কি হয়, এফ ইন্টু ডি। এবার দেখো এফটা কত 100, কিন্তু ডিটা কত হয়ে যাবে 0। তার মানে যে কোনো জিনিসের সাথে 0 গুণ করলে কি হয়ে যায় 0, তাহলে কার্যটাও কত হয়ে যাবে 0। তার জন্য কোনো কার্যর হবে না, তাহলে যে বলটা ওটা কোনো দাম থাকবে না, তার জন্য এটাকে বলা হবে কার্যহীন বল। এটা এক প্রকার। আর এক প্রকার কার্যহীন বল, ওটা তোমাদের আরো মেন, ওটা জানতে হবে। ধরো কোনো একটা জিনিস আছে, আমি উদাহরণ দিয়ে বলছি। একটা তোমাদের বইয়ে আছে, একটা লোক ধরো কোনো একটা ব্যাগ নিয়ে যদি সে হাঁটছে ধরো রাস্তার মধ্যে, তাহলে যে ব্যাগ নিয়ে যাবে তখন যে কার্যটা হবে, যে বলটা হবে, সেটা কত হয় আমি বলছি। দেখো ধরো এটা মানছি আমি, ধরো এটা রাস্তা আছে, এইভাবে আছে। এবার ধরো একটা কোনো ব্যাগ নিয়ে, এই যে ব্যাগ আছে বা কোনো জিনিস এটাকে নিয়ে যাচ্ছে, তাহলে এটাকে নিয়ে যখন সামনে যাবে, দেখো তাহলে এটার কোনো, দেখো এই সাপেক্ষে আমরা জানি পৃথিবীর বল নিচের দিকে হয়, পৃথিবীর বল নিচের দিকে, যে কোনো বস্তুকে পৃথিবী নিচের দিকে বল দিয়ে টানে, সেটাকে অভিকর্ষ বলা হয়। তাহলে এবার এই দেখো বলটা প্রযুক্ত হচ্ছে নিচের দিকে, নিচের দিকে, কিন্তু যাচ্ছে বস্তুটা সামনের দিকে। তার মানে এই যে বস্তুটা দূরে যাচ্ছে একটু, ওইদিকে যাচ্ছে না। কারণ দেখো বস্তুটা যখন নিচে আসবে প্রযুক্ত বলের কারণে, তখন সেটার মধ্যে কার্য হবে, কিন্তু বস্তুটা তো সামনের দিকে যাচ্ছে, তার মানে এক্ষেত্রে নিচের দিকে আসছে না, তার মানে কোনো সরণ হচ্ছে না। তাহলে কোনো যদি সরণ না হয়, তাহলে সেই বললাম কার্যটা কত হয়ে যায়, শূন্য হয়ে যায়, সরণ হয় না। তাহলে এবার দেখো বস্তুটা সামনের দিকে যাচ্ছে কিন্তু প্রযুক্ত বল নিচের দিকে, তার জন্য কোন সরণ হচ্ছে না। এবার এই যে কোণটা আছে সেটা যদি দেখি আমরা কত পাবো, 90 ডিগ্রি। তাহলে এইভাবে দেখো আমরা বুঝতে পারি যে যখন কোনো ব্যক্তি বা কোনো জিনিস কোনো ব্যাগটাকে বা কোনো সুটকেসকে নিয়ে যায়, তারপর এই যে দেখো বলের প্রয়োগ বিন্দু এবং যে অভিমুখ আছে সেটা যখন 90 ডিগ্রি হয়ে যায়, তখন কোনো বল ক্রিয়া করে না, তাহলে সেই যে বলটা হবে সেটাকে বলা হবে কার্যহীন বল। তাহলে বোঝা গেল। দেখো আবার বলছি, যখন বস্তুটা যাবে তখন যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তাহলে এদিকে যাচ্ছে কিন্তু বল এদিকে প্রযুক্ত হচ্ছে, তার মানে কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এই যে বলটা হবে সেটা কার্যহীন বল বলা হবে। তাহলে কার্যহীন কাকে বলে, বল বলছি আমি, লিখো কোনো বস্তুর বলের প্রয়োগ বিন্দুর সরণ, সরণের অভিমুখ যদি বলের দ্বারা বলের অভিমুখের সমকোণ হয়, সমকোণ মানে 90 ডিগ্রি জানো, সমকোণ হয়, তাহলে লেখো কার্যক্রিয়া হয় না, কার্যক্রিয়া হয় না। এবার লেখো সেই বলকে কার্যহীন বল বলে, সেই বলকে কার্যহীন বল বলে। তো লিখে নাও এটা, সেই বলকে কার্যহীন বল বলে। তাহলে বোঝা গেল, একটা লোক যাচ্ছে, তাহলে সেই যে বস্তুটা যে 90 ডিগ্রি কোণে থাকবে তার প্রভাবে কোনো সরণ ঘটবে না, তাহলে যে বলটা কাজ হবে সেটার কোনো
কার্যই হবে না, তার জন্য যে মোট প্রযুক্ত বল আছে সেটা কত হয়ে যাবে? শূন্য। দেখো ফিজিক্সে কার্য খুবই কেমন একটু দেখো, কোনো জিনিসের যতই বল প্রযুক্ত হয় যদি সেটা সরণ না হয় তাহলে সেটার কার্য কত? শূন্য। আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো তুমি বাইরে গেলা, অনেক কিছু কাজ করে এলা, এবার যখন বাড়ির মধ্যে চলে আসবা তার মানে কি তোমার যেখানে ছিলা সেখানে আবার চলে এলা, তাহলে যে মোট যে কার্যটা আছে, মোট যে সরণটা আছে সেটা কত হয়ে যাবে? শূন্য। এবার যদি মোট সরণ যদি শূন্য হয়ে যায় তার মানে তুমি কাজ যতই করো দেখো কার্য কত হয়ে যাবে? শূন্য। তাহলে এটাই হয়ে গেল, যতই কাজ করো তোমরা যে মোট যে সরণটা আছে সেটা শূন্য, তার জন্য কার্যের পরিমাণটাও শূন্য। তাহলে কার্য যেটা বললাম কার্যহীন বল, দেখো এইভাবে বললাম কোনো বস্তুতে প্রয়োগ বিন্দু সরণের অভিমুখ যদি বস্তুটি অভিমুখের সমকোণ হয় তাহলে যে বল ক্রিয়া হয় সেটা হবে কার্যহীন বল। আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক এখানে আমাদের করতে হবে, সেখান থেকে দেখো যে সূত্র আছে, একটা নতুন ধরনের সূত্র আসবে, তো তার জন্য দেখো খুব ইম্পর্টেন্ট, আমি লিখছি তোমরা আমার সাথে লিখো। 50 কেজি ভরের বস্তুকে 50 কেজি ভরের বস্তুকে ধরো 10 মিটার ওপরে তুলতে কি পরিমাণ কার্য হবে? দেখো সোজা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে প্রদত্ত দেখো কী কী দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 50 কেজি ভরের বস্তু, তাহলে ভরকে কি ধরা হয়? এম দেওয়া আছে কত? 50 কেজি। তারপর দেখো সরণ, কতটা আছে? সরণ ধরা হয় ডি দেওয়া আছে 10 মিটার। এবার বলছি কার্য, তাহলে কার্য জানো তোমরা, কার্যকে ডাব্লিউ ধরা হয়, এটা বার করতে হবে। তাহলে লিখবা, আমরা জানি যেমনটা হয়, দেখো আমরা জানি কি হয়, ডাব্লিউ সমান কি? এফ ইন্টু ডি। তাহলে এবার আমাদের আচ্ছা, এবার এখানে লক্ষ্য করো যে এফ তো এখানে দেওয়াই নাই, তাহলে এবার কি করবা? তো তার জন্য এগুলো ইম্পর্টেন্ট। তাহলে ডাব্লিউ আছে সেটা বার করো। এবার আমরা জানি এফ যেটা আছে, এফ সমান কি হয়ে যায়? এম ই। আবার এখানে কত আছে দেখো? ডি। এবার এই যা এ যেটা আছে এটা পৃথিবীর ক্ষেত্রে কি হয়ে যায়? জি। জানো তোমরা পৃথিবীর ক্ষেত্রে এটাকে জি ধরা হয়। এবার আমরা জি এর মান কত হয় দেখো? 9.8। তাহলে এটা মনে রাখো। এবার আমাদের কি বার করতে হবে দেখো? কার্য। তাহলে ডাব্লিউ সমান এম কত দেওয়া আছে দেখো? এম দেওয়া আছে 50 কেজি। তারপর যে কত আছে? জি কত হয়? 9.8। আর ডি দেওয়া আছে কত দেখো? ডি দেওয়া আছে 10। বা এবার যদি কার্য বার করি, কার্য সমান দেখো এটা 50 ইন্টু 9.8, 50-এর সঙ্গে 9.8 গুণ করলে 490 হয়, মনে রাখবা, ইন্টু আছে কত? 10। এবার দেখো ডাব্লু সমান 490-এর সঙ্গে 10, তাহলে 4900 জুল। তাহলে দেখো কার্যের যে পরিমাণটা এত জুল। তাহলে যখন এভাবে দেখো জি দেওয়া থাকবে না বা এফ দেওয়া থাকবে না, তখন এই যে মানগুলো এইভাবে বার করতে হয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার এই ক্ষেত্রে তোমরা লিখে নিবা অতএবটা যে কার্য সমান 4900 জুল, তাহলে এত জুল কার্য হয়। আর একটা লাস্ট টপিক এখানে জানবো, ধরো আমাদের দেওয়া আছে এটাই যে ডাব্লু সমান আমি বললাম যে এফ ইন্টু ডি দেওয়া আছে। এবার ধরো এক্ষেত্রে যে ত্বরণের মান যেটা আছে সেটার আবার ধরো বেগ অনুসারে দিয়েছে, তাহলে আমাদের যে ফাইনাল সূত্রটা কি হবে? ডাব্লু সমান দেখো এফ সমান কি হয়? এম এ ইন্টু আবার আছে ডি। এবার ডাব্লু সমান কি হবে? এফ ইন্টু এ, তাহলে এফ এর মান কত হয়? ভি মাইনাস ইউ বাই টি ইন্টু কত হয়ে যাবে? ডি। তাহলে দেখো আমাদের যে ফাইনাল সূত্রটা এভাবে আসতে পারে যে ডাব্লু সমান দেখো যে ভি মাইনাস ইউ বাই টি ইন্টু ডি। তাহলে দেখো এটা এফ এর সঙ্গে ভি, এফ বি মাইনাস কী হতে পারে? এফ ইউ বাই টি ইন্টু ডি। তো এগুলো আমি বলছি দেখো যখন যে কোনো একটা সূত্র ধরো আমাদের অঙ্ক করতে হবে, তো যেগুলো দেওয়া থাকবে না তো সেগুলো আমাদের অন্য একটা সূত্রের প্রয়োগ করে এইভাবে বার করতে হবে। তো এটা তোমরা লিখে একটা কোশ্চেন তোমরা কমেন্ট করো, কার্য কি ধরনের রাশি? আমি প্রথমে পড়িয়েছিলাম যে কার্য কি ধরনের মনে আছে রাশি, তো দেখি কার কার মনে আছে, অবশ্যই এটা কমেন্টের মধ্যে বলো যে কার্য কি ধরনের রাশি। তাহলে এখনই কমেন্ট করে দাও। তাহলে আজকে এত দূরে থাক, আবার পরের দিন আমরা পরে ক্লাস করব। তো অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, আমরা সব কিছু পড়াচ্ছি, ডিসক্রিপশানে লিঙ্ক আছে পুরো ক্লাস 9-এর, তো অবশ্যই দেখো এবং সব চ্যাপ্টার আমাদের দেখতে থাকো এবং পড়তে থাকো, আবার পরে ক্লাসে হবে।